ক্যান্সার পেশেন্টদের ফিজিক্যাল শুধু সমস্যা না, তাদের কিন্তু মানসিক সমস্যাটা চরম অনেক বেশি। অনেক বেশি। বাংলাদেশে প্রত্যেক রোগীকে নর্মালি মানে অ্যাভারেজে 5 মিনিট করেও সময় দেওয়া হয় না। এখনো অনেক মানুষ মনে করে ক্যান্সার ছোঁয়াচে। ক্যান্সার হয়েছে কিন্তু সেখান থেকে চিকিৎসা করে ভালো হওয়া সম্ভব। ওই একটা লাইন একটা মানুষের জীবন কিন্তু পরিবর্তন করে বদলে ফেলতে দিতে পারে। হ্যাঁ, এরকম হাজবেন্ডও আছে, তাকে একদিন বাঁচিয়ে রাখার জন্য সে সব দিয়ে ফেলবে। আপনি একটা দিন বাঁচান, আরো কয়েকটা দিন বাঁচান, যত টাকা লাগে বা যা করতে হয় আমাকে বলেন। পৃথিবীর যে আমরা ক্যান্সার ডেটাটা আমরা তুলে ধরি, সেখানে বলা হচ্ছে যে তার 80% হবে হলো এইসব লো ইনকাম কান্ট্রিগুলোতে। Why is that? দ্য পারপাস পডকাস্টের আজকের অতিথি একজন আন্তরিক এবং সেবামূলক অঙ্কোলজিস্ট, যিনি তার কাজের বাইরে সমাজের জন্য অনেক কিছু করতে চান, তার সেই ইচ্ছেটা আছে। একজন মানুষ হিসেবে, একজন চিকিৎসক হিসেবে তার মূল বক্তব্য বা তার ভাবনা, সেবাই হচ্ছে মানুষের মূল কর্ম বা আসল উদ্দেশ্য। সেজন্য তিনি তার কাজের পাশাপাশি তার রুগীদের পাশাপাশিও আমার মনে হয় শুধুমাত্র বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে গিয়ে গ্রামগঞ্জে মানুষকে এই ক্যান্সার সম্পর্কে অ্যাওয়ারনেস তৈরি করবার জন্য অনেক কার্যক্রম হাতে নিয়েছেন এবং অনেক কাজ করে যাচ্ছেন। এবং আমারও অনেক পছন্দের একজন মানুষ ডক্টর লুবনা মরিয়ম। আজকে অনেক দিন পরে লুবনাপাকে কাছে পেয়ে, সামনে পেয়ে আমার সত্যি খুব ভালো লাগলো। অনেকদিন পরে মনে হলো যে কথা বলতে পারবো আবার। কেমন লাগছে? সবসময় ভালো লাগে ক্যান্সার বিষয়ে যে কোনো কথা বলতেই, মানুষকে জানাতে। আর আপনি আছেন, অবশ্যই ভালো লাগছে। এই যে যেটা বলছিলাম যে সবাই তো সবসময় দেখা যায় যে যার যার কাজের জায়গায় মানে পেশাগত জায়গায় ডক্টররা যেটা হয় যে অনেক বেশি ব্যস্ত থাকে, তাদের কিন্তু পেশেন্টের জন্য হয়তো নিজের পেশেন্টের জন্য কিন্তু খুব একটা সময় দিতে চায় না যতটুকু সময় দেওয়ার কথা। এটা কিন্তু ডক্টরদের ব্যাপারে আমি বলবো একটু কমপ্লেনই আছে, সবার এ ধরনের একটা কমপ্লেন যে এত রাশ থাকে, হয়তো প্রবাবলি অনেক বেশি পেশেন্ট থাকার কারণে, রাশের কারণে তারা পেশেন্টকে ঠিকমতো সময় দিতে পারে না। তো সেই জায়গাতে এটা এটা একটা পেশেন্টের জন্য সবসময় বলা হয় যে কোনো ডক্টর যদি তাকে হয়তো 5 মিনিট বা 10 মিনিট খুব আন্তরিকভাবে কথা বলে, তাহলে তার অসুখ 50% এমনি ভালো হয়ে যায়, বাকিটা মেডিসিন। তো সেই জায়গা থেকে আপনাকে আমি সবসময় দেখেছি প্রচণ্ড পেশেন্টদের ব্যাপারেও খুব আন্তরিক এবং তাদের সাথে অনেক কথা বলে তাদের সমস্যা বোঝার চেষ্টা করা, এবং সেই সাথে নিজের পেশেন্ট বাদেও এই যে বিভিন্ন জায়গায় মানুষকে অ্যাওয়ারনেস, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করবার জন্য যে একটা প্রাতিষ্ঠানিক হোক বা নিজের জায়গা থেকে হোক যে কাজগুলো করে যাচ্ছেন, সেটার ভাবনা কোত্থেকে আসলো বা কেন ওটা মনে হলো যে হোয়াট মোটিভেটস ইউ টু ডু দ্যাট? ওয়েল, আমার ক্যান্সারের জার্নিটা তো অনেক লম্বা। 2003 থেকে আমি ক্যান্সার রুগীদেরকে দেখে আসছি। অনেক বছর হয়ে গেল না, 12 বছর না, 22 বছর। 22 বছর। তো এই 22 বছরে অনেক রকমের পেশেন্টদের সাথে তো পরিচয় হয়েছে। আর আমি যখন দেখতাম যে কেন আসলে ক্যান্সার বিষয়ে পড়তে আসা, সেটা একটা বেসিক কারণ ছিল যে এটা খুবই চ্যালেঞ্জিং। এবং আমি যখন এসেছি 2003 সালে, তখন বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার এত কম ফ্যাসিলিটিস ছিল এবং ডক্টরের সংখ্যাও এত কম ছিল, সেখানে মনে হয়েছে যে না, আমার আসলে কন্ট্রিবিউশনের জায়গাটা অনেক মানুষের জন্য করার ইচ্ছা আসলে ছোটোবেলা থেকেই। তো এখন যেহেতু ডক্টর হয়েছি, আমার মনে হলো যে ক্যান্সার পেশেন্টদের জন্য আসলে অনেক কিছু করা যাবে। তো এই কারণে কিন্তু অনেক কিছুর বিরোধিতা করেই আমাকে এই পেশায় আসতে হয়েছে, এই অনকোলজিস্ট হতে হয়েছে ওই সময়। আর সবাই চাইতো গাইনোকোলজিস্ট হই আমি, আচ্ছা আচ্ছা। যেহেতু ডিমান্ড বেশি। বাট যখন এই রুগীদের সাথে চলার পথে আমার মনে হলো, আপনি যেটা বলেছেন অলরেডি, যে কোথায় স্যাটিসফ্যাকশনের জায়গাগুলো কোথায় রুগীদের, কেন রুগীরা
হ্যাপি থাকে না বা কেন তারা দেশের বাইরে যেতে চায়, যেটা আমরা শুনি পার্শ্ববর্তী দেশগুলোতে তারা ডাক্তার কথা বললে নাকি 50% রোগ ভালো হয়ে ভালো হয়ে যাচ্ছে। যায়। হ্যাঁ, তাহলে আমরা তো সার্ভিস কম দিচ্ছি না। এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের ডক্টররা আপনি পৃথিবীর যে কোনো দেশে ছেড়ে দেন, মানে তার চমৎকারভাবে উঠে আসতে পারবে এবং কাজ করে ফেলতে পারবে। তার মানে তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের অভিজ্ঞতা কোনো কিছুরই কিন্তু কমতি নেই। তাহলে নিশ্চয়ই কোনো একটা জায়গাতে আমাদের কমতি আছে যেটা আমরা রোগীদের সাথে আমরা করতে পারছি না বা কমিউনিকেট করতে। কমিউনিকেট করতে পারি। তখন এই কমিউনিকেশন স্কিল, এটা আমরা তখন আমার কাছে মনে হলো যে কমিউনিকেশন স্কিলে আমরা একটু দুর্বল। সত্যি তাই। যেমন ইংল্যান্ডে যখন আপনি মেডিকেলে পড়ানোর সময় হয়, তখন ওদের একটা বিশাল অংশ ওই কমিউনিকেশন স্কিলটাই শেখানো হয়, হাউ টু কমিউনিকেট উইথ পেশেন্ট। বাহ! হ্যাঁ, কিন্তু আমাদের তো আসলে সেই চ্যাপ্টারটা নেই, যার কারণে আমরা কিন্তু ওভাবে বেড়ে উঠি না অ্যাজ এ ডক্টর। যাই হোক, এটা পরবর্তীতে আমার কাছে মনে হলো যে না, আমি এটা চেষ্টা করব। এবং আমার আসলে রোগীর সাথে কথা বলতে ভালো লাগে। আমার আগে থেকেই লোকজনের সাথে মিশতে ভালো লাগে, যেহেতু আমি একটু মেডিকেলে ঢোকার আগেও আমি কিছু সোশ্যাল ওয়ার্ক করতাম। তো আমার কাছে গ্রাসরুট থেকে শুরু করে গ্রাম অঞ্চলের মানুষ, তাদের জীবন ধারণ এবং তাদের কষ্ট, বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো বাইরেই থাকে, শহরের বাইরে। তো কারেক্ট। ওই সব মানুষের কষ্টগুলো আমার কিছুটা জানা আছে। তাদের সাথে কথা বলাটা আমার জন্য খুব কঠিন না। তো আমি ওদের সাথে যখনই কোনো একটা রোগী আসতো তার নাম জিজ্ঞেস করি, যে কোথায়, কোত্থেকে এসেছে, কি করে, তার হাজবেন্ড, তার পরিবার সম্পর্কে একটু জানতে চাই। কারণ কি এই এই যে জানাটা, কারণ ক্যান্সারের জার্নিটা কিন্তু ওই রোগীর সাথে আমার অনেক দিনের। একটা পেশেন্ট চিকিৎসা নেবে মিনিমাম 6 মান্থের ট্রিটমেন্ট, তারপর সে ফলো আপে থাকবে আজীবন। তার মানে কি, সে যতদিন বেঁচে আছে সে আমার সাথে একটা যোগাযোগ থাকবে। তখন কিন্তু আসলে সেটা পেশেন্ট আর ডক্টর রিলেশন থাকে না, না, তখন হয়ে যায় হচ্ছে এটা পরিবার। সবচেয়ে রিলায়েবল সোর্স মনে হয় একদম। ডক্টরকে, তখন সবচেয়ে কাছে সবচেয়ে রিলায়েবল সোর্স মনে সো হয় যে আমার কাছে মনে হয় যে আমি যদি ওদের কথাগুলো না জানি, ওর ফ্যামিলির স্ট্রাগলগুলো না জানি, তাহলে তো শুধু মেডিসিন দিয়ে ছেড়ে দেওয়াই কিন্তু অনকোলজিস্টরা অ্যাটলিস্ট আমি বলবো কাজ না। হয়তো জেনারেল প্র্যাকটিশনার্স করতে পারে যার অনেক পেশেন্ট, কিন্তু অনকোলজিস্টদের বলবো যে ক্যান্সার পেশেন্টদের ফিজিক্যাল শুধু সমস্যা না, তাদের কিন্তু মানসিক সমস্যাটা চরম, অনেক মানে বেশি, অনেক বেশি, অনেক বেশি। যেটাকে ডক্টর দু একটা কথায় বলেই কিন্তু তাদেরকে অনেক বেশি আশ্বস্ত করতে পারে। কারণ একটা পেশেন্ট যখন শুনতে পারলো তার ক্যান্সার ডায়াগনোসিস হলো, তখন তার মাথায় তার জীবনে যে ওলটপালট হওয়া, সেখানে যদি একজন ডাক্তার তাকে বলে যে ক্যান্সার হয়েছে কিন্তু সেখান থেকে চিকিৎসা করে ভালো হওয়া সম্ভব, ওই একটা লাইন একটা মানুষের জীবন কিন্তু পরিবর্তন করে বদলে ফেলতে দিতে পারে। পারে। হ্যাঁ, তাকে চিকিৎসার ব্যাপারে পজিটিভ হওয়া, তার মোটিভেশন সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে এই ছোট ছোট মানে কথাগুলো আমি চেষ্টা করি বলার জন্য, রোগীদের সাথে কমিউনিকেট করার জন্য। হয়তো এখানে কিছু ডিফারেন্স তৈরি করেছে আমার ক্যারিয়ারে। এই যে যেটা বললেন যে কিছুদিন আগে আমি মনে হয় কিছুদিন না বলবো বেশ কয়েক বছর আগে একটা আহ, সমীক্ষায় আমি দেখছিলাম, একটা সেমিনারে আমি গিয়েছিলাম, তো সেখানে কিন্তু একটা ইয়েতে উঠে এসেছিল, একজন বলছিলেন যে বাংলাদেশে প্রত্যেক রোগীকে নর্মালি মানে অ্যাভারেজে দেখা যায় যে 5 মিনিট করেও সময় দেওয়া হয় না পার পেশেন্টকে। নট মানে 5 মিনিটও ইটস সময় ট্রু, দেওয়া হয় না, এটা ট্রু। অ্যাভারেজে এরকম হয়ে গেছে ইন এভরি এভরি অ্যাসপেক্ট। তো সেইখানটা থেকে আপনি যে এত সময় নিয়ে যখন কাজটা করছেন বা দেখছেন, শুধু আপনার যারা পেশেন্ট তারাও না, অনেকেই আছে যে তাদের যারা বলবো যে একটু গ্রামাঞ্চলে আছে বা ইয়ে আছে, সেই সব জায়গায় যখন যাচ্ছেন তখন তাদের সাথে আসলে কমিউনিকেট করতে গিয়ে কোন কোন জিনিসগুলো মনে হয়েছে যে ডিফারেন্স আছে, যে শহরের পেশেন্টরা এরকম হয় আর গ্রামের পেশেন্টদেরকে এই জিনিসগুলো বোঝাতে হয়, ওকে, কি ডিফারেন্সের জায়গাটা? ডিফারেন্স তো অনেক বেশি, অনেক কিছু ডিফারেন্স আছে। আম, প্রথমত হচ্ছে শিক্ষা, আন্ডারস্ট্যান্ডিং। তো আসলে কোনো কিছু বোঝার জন্য, এই ক্যান্সার শব্দটা বোঝার জন্য তো একটা বড় আন্ডারস্ট্যান্ডিং দরকার হয় না, শুধু রুগী না, রুগীর পরিবারের।
যে একটা গ্রামের মানুষকে বোঝানো খুবই কঠিন যে ক্যান্সার একটা মারাত্মক ব্যাধি, এর জন্য দ্রুত চিকিৎসা লাগবে, তারও আগে হচ্ছে দ্রুত ডায়াগনোসিস লাগবে, তাই না? রোগটা নির্ণয় করতে হবে দ্রুত, কারণ ক্যান্সারের মূল চ্যালেঞ্জ হচ্ছে আমরা যেটা বলি আর্লি ডায়াগনোসিস সেভস লাইফ। অর্থাৎ ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলেই তার জীবনটা বেঁচে যেতে পারে। এই প্রাথমিকভাবে ধরা পড়ার জন্য তাকে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে, রাইট? তো মানুষজন তো আসলে এই ক্যান্সার বিষয়টা জানেই না। গ্রামের আমি যদি 100 জনকে জিজ্ঞেস করি তারা হয়তো 10 জন বলবে হ্যাঁ নামটা শুনেছে, বাকি 90 জন কিন্তু বলবে ক্যান্সার নামই শুনি নাই, কি জিনিস এটা এটা আবার? কি জিনিস। হ্যাঁ, সো তাদেরকে যদি আমরা অ্যাওয়ার না করতে পারি তাহলে তো খুবই মুশকিল। তাহলে তারা তো দ্রুত ডক্টরের কাছে যাবে কি কারণে? এই যে সিমটমগুলো মানে মহিলাদের কথাই বলি, ব্রেস্টে একটা লাম্প হলে যে ডাক্তারের কাছে যেতে হবে, এটা তো ওকে মাথায় দিতে হবে, ইনফরমেশনটা ওকে দিতে হবে, তা নাহলে ও ডাক্তারের কাছে যাবেই না। তারা তো ওই বেসিক জায়গাটাই হয়তো বোঝে না যে লাম্পটা কি জিনিস, লাম্পটা কি জিনিস, হ্যাঁ। সেটা আবার কেমন হয়? আম, ঢাকাতেও মানে আমরা বলবো যে শিক্ষার যেখানে হার বেশি আরবান এরিয়াগুলোতে, সেখানেও যে আমি খুব অনেক অ্যাডভান্স স্টেজে পাইনি তা কিন্তু নয়, আমার পরিবারের মধ্যেও আছে যে অনেক বেশি নিজের ব্যাপারে কশাস ছিল, সেও আমার কাছে যখন আসলো তখন সেটা অনেক অ্যাডভান্স ছিল। তার মানে দু জায়গাতেই কাজ করার সুযোগ আছে। গ্রাম অঞ্চলে মানুষদেরকে বোঝানোর কায়দাটা আলাদা, তাদের সাথে কমিউনিকেশনটা করতে হবে ডিফারেন্ট ওয়েতে। আর যারা শহরে বাস করে, যারা শিক্ষার দিকে এগিয়ে আছে, তাদেরকে বোঝানোটা একটু সহজ, কারণ তারা ইউটিউবেও দেখতে পারে, তারা চ্যানেল ওপেন করতে পারে, তারা যখনই ক্যান্সার হয় তারা গুগল করে ফেলে, ডক্টর গুগল অনেক কিছু বলে দেয়। সো তাদেরকে বলাটা হয়তো একটু ইজি হয় আমাকে বোঝানোর জন্য যে এই হতে পারে, কনসিকোয়েন্সেস কী হতে পারে, তার ট্রিটমেন্ট পাথওয়েটা কীরকম, খরচের পরিমাণটা কীরকম, এগুলো সবই তাদেরকে বোঝানো যায়। কিন্তু যখনই আমি একটা গ্রাম অঞ্চল থেকে উঠে আসা একটা পরিবার যখন আমার কাছে আসে কোনো ক্যান্সার নিয়ে, তখন অনেকগুলো বাধা। প্রথমত অ্যাডভান্স স্টেজ, ম্যাক্সিমাম সময় দেখা যায় যে তারা আমাদের সাথে দেরি করেই চলে আসে। দ্বিতীয়ত যখন বলি আমার এই পরীক্ষাগুলো করতে হবে, তার জন্য এই পরিমাণ টাকা লাগবে, এই পরীক্ষা করতে গিয়ে তারা বলে যে আমার তো এত টাকা নাই। এটা একটা বড় লিমিটেশন, বড় ফিনান্সিয়াল ধরনের, ক্রাইসিস। একদম। তারপরে তো চিকিৎসার ব্যাপারে তো খরচ আছেই। আরেকটা বড় বাধা হচ্ছে যে উম, বলবো অ্যাবান্ডেন্টমেন্ট। আমাদের গ্রামাঞ্চলে আমাদের বাংলাদেশে কিন্তু ডাক্তারের অভাব নাই। ডাক্তার এই সেন্সে আমরা জেনারেল পিপল কিন্তু সবাই ডাক্তার অলমোস্ট। কিভাবে আমরা উপদেশ দিতে খুব পছন্দ করি। ধরেন যে একটা মানুষ তার আশেপাশে সবাই কিন্তু তাকে অনেক ধরনের উপদেশ দেওয়া শুরু করবে, এটা করো ওটা করো, এটা করো না, চিকিৎসা নিও না, চিকিৎসা নিলে ক্যান্সার ভালো হয় না। এবং মানুষজন এগুলো বলতেই থাকে এবং ম্যাক্সিমাম নেগেটিভ কথাই কিন্তু বলে। আমি এই জন্য আমার রুগীদেরকে আমি শিখিয়ে দিই যে আপনি যাই করেন ফ্যামিলির মধ্যে থাকেন, বেশি গ্রামের লোকজনের সাথে আপনি গল্প করবেন না। কারণ আমি দেখেছি যে তারা এত বেশি ডিমোটিভেটেড হয়ে আসে, ডিমোটিভেটেড হয়ে আছে। মানে এত বেশি নেগেটিভ কথা বলে যে আমি সবসময় এটা বলি আর কি। তো এই যে সোশ্যাল যে আমাদের ট্যাবুগুলো আছে, তারপর আরেকটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে একা করে দেওয়া। তার মানে এখনো অনেক মানুষ মনে করে ক্যান্সার ছোঁয়াচে। ছোঁয়াচে। আমার কাছে প্রায় রোগীরা জিজ্ঞেস করে, লোকরা মানে রোগীকে বের করে দিয়ে আমার কাছে, আমরা কি এক ঘরে থাকতে পারবো, এক প্লেটে খেতে পারবো, মানে পরিবারের খুব কাছেরই, হয়তো হাজবেন্ড বা ওয়াইফ এসে জিজ্ঞেস করছে এটা করা যাবে, বা বাবা মার ক্যান্সার হয়েছে ছেলে এসে জিজ্ঞেস করছে আমাকে এরকম। তো এটা যে ছোঁয়াচে রোগ না, এই কথাটাও আমাদের জানানো দরকার। এবং আমি এটা বারবার বলি যে ওই সময়ে মানুষকে একা না পেলে বরং তখনই তো সবচেয়ে বেশি দরকার মানুষের, কাছের মানুষের হাত বাড়িয়ে দেওয়ার, তাই না? কাঁধে হাত রাখার, একটা হাক করা। তো এই যে মানুষ যে একা করে ফেলার যে বিষয়গুলো, যে মিথগুলো, সামাজিক যে বাধাগুলো, আমার মনে হয় এগুলো তো কাজ করার বিষয়ে মিডিয়ার ছাড়া মানে প্রচার ছাড়া কোনো কোনো বিকল্প পদ্ধতি নেই। নেই, হ্যাঁ, হ্যাঁ। তো এগুলো এই সময়ে দুঃসময়ে শুধু সুসময় তো অনেকেই থাকে, এই দুঃসময়ে অসুস্থ থাকা অবস্থায় একজন রোগীর কিন্তু পাশে থাকা দরকার সবচেয়ে বেশি। সেখানে যদি পরিবার তার সমাজ যদি তাকে একা করে ফেলে তাহলে তো তার বাঁচার আসলে কোনো উপায় থাকে না।
তাই আমি ভেরি মনে ট্রু। করি এই সময়ে তাকে সবচেয়ে বেশি কাছে নিতে হবে এবং এটা রোগীর লোকদেরকে বোঝানোর দায়িত্ব তো আসলে আমাদেরই। সো যে কোনো আহ, আহ, আমি বলবো যারা দর্শক যারা দেখছেন, যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, তাদের জন্য এতটুকু মেসেজ ডেফিনেটলি দেওয়া আপার কথা ধরি যে যখন কেউ অসুস্থ হয় তখন সে এতটাই অসহায় হয়ে যায়, তার নিজের মনোবল তো থাকতেই হয়, সেই সাথে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে তার পরিবারের সাপোর্ট। পরিবারের সাপোর্ট যদি একটা ক্যান্সার পেশেন্টের জন্য থাকে তাহলে তার সুস্থ হওয়াটা আরও আমার মনে হয় 50% বেড়ে যায়, খুব তাড়াতাড়ি হয়, দ্রুত হয়। এবং এটা কোনো ধরনের ছোঁয়াচে কিছু না বা সংক্রামক কোনো ব্যাপার না যে তার সঙ্গে ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে, অ্যাবসলিউটলি সেটা না। এবং ক্যান্সার হলে মানুষ যে মরেই যাবে সেটারও কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। সো সঠিক চিকিৎসাতে এটা কিন্তু ঠিক করা সম্ভব। কামিং ব্যাক টু দ্য পয়েন্ট এগেন, এই যে যেটা বললেন যে সবাইকে জিনিসটা বোঝাতে হয়, শেখাতে হয়, তো এরকম শেখানোর জায়গা থেকে আপনার পেশেন্টের সাথে কোনো ধরনের এরকম এক্সপিরিয়েন্স আছে যে আম, কারো এই ধরনের ঘটনা ঘটেছে, হয়তো নাম মেনশন না করে উই ক্যান টক অ্যাবাউট দ্যাট। অনেক অনেক ঘটেছে। আম, এবং খুবই নিজেকেও তখন খুব অসহায় লাগে আসলে কীভাবে তাদেরকে হেল্প করতে পারি। এরকম মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয় কারণ যেহেতু মেয়েরা ফিনান্সিয়ালি এখনও সবাই ইন্ডিপেন্ডেন্ট না। আর মেডিকেল পারপাসে পরিবারের অনুমতি নেওয়া, টাকার ব্যবস্থা করা, তারপর চিকিৎসার জন্য সব কিছুর জন্য দেখা যায় যে আরেকজনের উপর আমাদেরকে থাকতে হয়, নির্ভরশীল থাকতে হয়। এরকম অনেক অনেক ঘটনা এই জীবনে যার সাক্ষী ছিলাম আর কি, আছি, যে মেয়েরা কাঁদতে কাঁদতে আসে, তাদের কষ্টের কথাগুলো বলে, তাদেরকে ছেড়ে চলে গেছে, বাচ্চাদেরকে রেখে চলে গেছে, ভাই বোনরা হয়তো চিকিৎসা করাচ্ছে, কারণ বাবা মা তো আর ফেলে দেবে না, ফেলে দেয় না নর্মালি। এরকম ঘটনা অনেক আছে। সো যার জন্য সংসার, যাদের জন্য জীবন উৎসর্গ করা, উৎসর্গ করা, হ্যাঁ। একটা মেয়ে একটা নতুন পরিবারে যাওয়া, বিয়ে হওয়া মানে হচ্ছে নতুন পরিবারে চলে যাওয়া, সেটা যার তার নিজের সংসার মনে করা, সেই হাজবেন্ড বা সেই পরিবারের লোকজন যখন সাপোর্ট না করে সেটা তার জন্য আসলে একটা বড় ধরনের দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়ায়। আমাদের এই সোশ্যাল স্ট্রাকচারে মনে হয় এই ঘটনাগুলো একটু বেশিই ঘটে থাকে। এই এই জায়গাটাতে বা এশিয়ান কিছু কান্ট্রি আছে সেসব জায়গাতে হয়তো বা এরকম, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশেও আমরা এই ধরনের ঘটনা খুব বেশি দেখে থাকি। এটার কারণ আমার কাছে মনে হয় যতই মানুষ শিক্ষার হারটা বেড়ে যাবে, সুশিক্ষা অ্যাকচুয়ালি, শিক্ষারও তো অনেকগুলো পদ্ধতি আছে, পদ্ধতি আছে। হ্যাঁ। তো আমার মনে হয় যে সুশিক্ষাটা খুবই দরকার। সামাজিক শিক্ষা, শুধু এডুকেশন না, সামাজিক শিক্ষাগুলো, পরে পারিবারিক শিক্ষা, এগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা মানুষের বেড়ে ওঠা, মানসিকভাবে বেড়ে ওঠা, মানসিক মনটাকে তৈরি করা, যে গ্রেটার পার্সপেক্টিভে এটা ভালো মানুষ হওয়া খুব ভালো দরকার। মানুষ হওয়া। হ্যাঁ। আবার এর অপোজিটে, আমি শুধু নেগেটিভ কথা বলছি, এর অপোজিটে অনেক পজিটিভ জিনিসও কিন্তু আছে। মানে সে জানতে পেরেছে তার ওয়াইফ অসুস্থ, স্টেজ 4 ডিজিজে আছে, তার জন্য তেমন কিছু করা নেই। এরকম হাজব্যান্ডও আছে, তাকে একদিন বাঁচিয়ে রাখার জন্য সে সব দিয়ে ফেলবে, সব কিছু করে ফেলবে। হ্যাঁ, আপনি একটা দিন বাঁচান, আরও আরও কয়েকটা দিন বাঁচান, যত টাকা লাগে বা যা করতে হয় আমাকে বলেন। এরকমভাবেও কিন্তু অনেক মানুষ আমাদের কাছে অ্যাপিল করে। আসলে মানুষের মধ্যে সেই সেই ধারণাটা বা সেই ফিলিংসটা যদি থাকে আর একজন মানুষের প্রতি, তখনই কিন্তু সে কেবল সেই ধরনের মানবিক কাজগুলো করতে পারে বা মানবিক অ্যাক্ট করতে পারে। একদম। যেই সুশিক্ষাটা আমাদের বলবো যে আমাদের সমাজে কিন্তু একেবারে লোপ পেয়েছে এবং ইদানিং আরও বেশি পেয়েছে, হয়তো বা মানুষের মানবিকতার জায়গাটা খুবই কমে গেছে এবং সেটা সত্যি খুব দুঃখজনক। শুনলে খুব কষ্ট হয়, খুব খারাপ হয়। বাট এটা নিয়ে সবসময় বলি এবং আমাদের এই একটা এপিসোডে এটা নিয়ে কথা হচ্ছিল যে মানুষের পারিবারিক শিক্ষাটা আসলে কেমন হওয়া উচিত। সে যেহেতু পরিবার থেকে শিখছে, সে কীভাবে তার মাইন্ডসেট হবে বা মেন্টালি সে কীভাবে বড় হবে, তার ইমোশনাল ব্যাপারগুলো সে কীভাবে হ্যান্ডেল করবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের না স্কুল কলেজে শেখানো হয় না পরিবারে শেখানো হয়। সো সেই জায়গাটাতে যে প্যারেন্টসদের যে ভূমিকা সেটা কেমন হতে হবে বা পরিবারের মানুষের যে ভূমিকা সেটা কেমন হতে হয়, সেই জায়গাগুলোতে কিন্তু এখনও অনেক ল্যাকিংস রয়ে গেছে। এক্স্যাক্টলি। এবং সেই জায়গাটাতে পৌঁছাতে আম,
অনলি অলমাইটি নোজ আরও কতদিন সময় লাগতে পারে। এখনকার দিনে যেটা হচ্ছে যে ক্যান্সারের আমার মনে হয় যে রেশিও অনেক বেশি বেড়ে গেছে, ক্যান্সারের হার অনেক বেশি বেড়ে গেছে। যেহেতু আপনি অনেক বছর থেকে এটার সঙ্গে আছেন, তো 2000 এই 3-4-এর সেই সময়ের সিচুয়েশন এবং 2025-এর সিচুয়েশনের মধ্যে কি পার্থক্য মনে হয়? পার্থক্য আসলে অনেকই, অনেক। প্রথমত হচ্ছে এখন সংখ্যা তো বেড়েছে। সংখ্যা বেড়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে যে আগে হয়তো ডায়াগনোসিস হতো না। তার মানে পেশেন্টটা মারা যাচ্ছে কেন, কেন মারা যাচ্ছে হয়তো ডায়াগনোসিসটাই হতো না। ফ্যাসিলিটিসগুলো ছিল না। যখন 2003-এ খুব 1-2টা হসপিটালে বা 1-2টা সেন্টার ছিল যেখানে ওই বায়োপসিটা করা হতো আচ্ছা। বাংলাদেশে। তার মানে যে বায়োপসি করার সুযোগটাই অনেক কম ছিল। তো বায়োপসি ছাড়া তো আসলে রোগ নির্ণয় হচ্ছেই না। তো এটা একটা বড় ডিফারেন্স আমার মনে হয়। আর লাইফস্টাইলে তো মানুষের অনেক চেঞ্জ হয়েছে না, 2003 থেকে এখন যে দেখছি আমি, তখন তো আমার কোনো বেবি ছিল না, বাট এখন আছে। আমাদের দুজনের ডিফারেন্সগুলো আমি দেখি, খাদ্যাভ্যাসের যে চেঞ্জটা, পরিবর্তনটা, আমি কি খেয়েছি ওরা কি খাচ্ছে। হুম হুম। তো আমি তো সবসময় হাউসমেড, বাসায় রান্না করা খাবার খেয়েছি, খেয়ে অভ্যস্ত, এবং ওটাই আমার কাছে ভালো লাগতো। আর আমার বাচ্চারা তো এখন বাইরের খাবার খাচ্ছে, ওটাই তাদের বেশি ভালো লাগে। এবং সেখানে তো আসলে খাবার টেস্টি করার জন্য, টেস্টি তো হয় ডেফিনেটলি, কিন্তু সেই টেস্টি করার জন্য তো এমন অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দেয় যেগুলো আমাদের শরীরের জন্য হেলদি ভালো না। না। হ্যাঁ। সো ক্যান্সারের সংখ্যা, আনহেলদি খাবার খেলে, আনহেলদি লাইফস্টাইলের সাথে ক্যান্সারের অনেক গভীর সম্পর্ক। তো সংখ্যা অবশ্যই এটা বাড়বে। আর ভবিষ্যতে কিন্তু প্রজেক্ট যেটা বলছে, তার মানে WHO তো আমাদেরকে এই সংখ্যাটা বলে যে কীরকম মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। যেমন এই বছরে 2025 সালে বলা হচ্ছে বাংলাদেশে প্রায় 1,87,000 মানুষের মতো ক্যান্সারে আক্রান্ত হবে আর কি, যদি ফাইনালি আমরা প্রজেকশনটা দেখি ডিসেম্বরের পরে। এবং তার 1,44,000 তার মধ্যে মারাই যাবে। তার মানে সার্ভাইভাল কিন্তু অনেক কম, রেশিও অনেক কম। রেশিও অনেক কম। হ্যাঁ। এইটাই আবার 2050-এ যখন প্রজেকশন করে যে বাংলাদেশের মতো লো ইকোনমিক্যাল কান্ট্রি যেগুলো আছে, লো টু মিডল ইনকাম কান্ট্রিগুলো তো আছে, ক্যান্সারের লোড কিন্তু এইসব কান্ট্রিতে বেশি। অ্যাজ এ হোল পৃথিবীতে ধরেন, যদি আমরা সব দেশ মিলে পৃথিবীর যে আমরা ক্যান্সার ডেটাটা আমরা তুলে ধরি, সেখানে বলা হচ্ছে যে তার 80% হবে হলো এইসব লো ইনকাম কান্ট্রিগুলোতে। হোয়াই ইজ দ্যাট? কারণ তাদের সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনের কারণে, তাদের বলছে যে খাদ্যাভ্যাস, বা তাদের লিভিং স্ট্যান্ডার্ডের লিভিং জন্য? স্ট্যান্ডার্ড, তাদের কোয়ালিটি অফ লাইফ, স্ট্রেস, তারপর তাদের হাইজিনিক মেনটেন করা, স্মোকিং। স্মোকিং কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কমে যাচ্ছে, ডিক্লাইন করছে। ইউএসএ স্টাডিতে দেখা গিয়েছে যে স্মোকিংয়ের ডিক্লাইন করছে। ইউএসএ দেখা যাচ্ছে যে জরায়ুর ক্যান্সার আগে অনেক ছিল, কিন্তু যেহেতু ওরা স্ক্রিনিং করে, এই কারণে ডিক্লাইন করছে। কিন্তু অ্যাজ এ হোল সার্ভাইকাল ক্যান্সার কিন্তু বেড়ে যাচ্ছে। লাং ক্যান্সার কিন্তু পৃথিবীর সব কান্ট্রি মিলে লাং ক্যান্সারের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। আচ্ছা। তাহলে এগুলো হলো আমাদের মতো কান্ট্রিগুলোতে, যেখানে স্ক্রিনিং নাই, যেখানে প্রিভেনশনের কোনো মেজারমেন্ট আমরা নিতে পারছি না সেভাবে, যেখানে ইন্স্যুরেন্স কভারেজটা নাই। ইন্স্যুরেন্স থাকলে তো আমরা সব রোগীকে বলতে পারতাম তুমি স্ক্রিনিং করাও, তাই না? তুমি 50 হয়ে গেলে তুমি ব্রেস্ট ক্যান্সারের জন্য মেমোগ্রাফি স্ক্রিনিংটা করাও, জরায়ুর ক্যান্সারের জন্য প্যাপসমিয়ারটা করাও। কিন্তু যেটা বাইরের কান্ট্রিতে করে ফেলছে, আমাদের এখানে আমরা করতে পারছি না। যার কারণে অ্যাডভান্স স্টেজে আমাদের কাছে আসে, যেখানে ট্রিটমেন্ট কস্ট অনেক বেশি হয়ে যাচ্ছে। কারণ আর্লি স্টেজে হলে চিকিৎসার খরচও কিন্তু কমে যায়, আচ্ছা। যেখানে অ্যাডভান্স স্টেজে গেলে খরচ বেড়ে যাচ্ছে, কিন্তু রোগ কন্ট্রোল করার বা কিওর হওয়ার সম্ভাবনা কিন্তু তখন অনেক কম থাকে। কম থাকে। তো সব মিলে কিন্তু একটা হযবরল অবস্থা আমাদের সিচুয়েশন। শেপ আপ করার চেষ্টা তো হচ্ছেই, সরকার থেকে বেসরকারিভাবে আমরা কিন্তু নানাভাবে। সেখানে মনে হয় যথেষ্ট পরিমাণে এফোর্ট দেওয়া হচ্ছে না। ডেভেলপিং কান্ট্রি হিসেবে যতটা হয়তো বা এডুকেশন বা হেলথ সেক্টরে যতখানি
ইনভলভমেন্ট হওয়া দরকার ছিল গভর্নমেন্ট লেভেলের, সেই জায়গাটাতে আমার মনে হয় এখনও অনেক অনেক গ্যাপ রয়ে গেছে। এবং গ্যাপ তো অবশ্যই আছে, লিমিটেশন অনেক আছে। কারণ স্বাস্থ্য খাতে আসলে আমাদের সরকারিভাবে যে পার্সেন্টেজটা দেওয়া হয় খুব বেশি, আসলে সরকারি খাতে বাজেটের খুব অল্প অংশই অল্প আমাদের অংশ থাকে। দেওয়া হয়। তো নতুন নতুন জায়গাতে ইনফ্রাস্ট্রাকচার, ম্যান পাওয়ার লিমিটেশন অনেক বেশি। মানে ডক্টর, পেশেন্ট ডক্টরস যে রেশিওগুলো অনেক কম। আর যেরকম ইনস্ট্রুমেন্ট থাকা দরকার, যেসব ফ্যাসিলিটিসগুলো থাকা দরকার, সবগুলো সেন্টারে, আমি শুধু ঢাকার কথা বলবো না, সব সেন্টারে। ক্যান্সারের কথা যদি আমি বলি, বাংলাদেশে একমাত্র একটা ক্যান্সার সেন্টার আছে গভর্নমেন্টের আন্ডারে। আর আরও 8টা হচ্ছে, এখনো হয়ে ওঠেনি। বাট এই একটা ক্যান্সার ইনস্টিটিউট দিয়ে আসলে কত মানুষকে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব? হুম হুম যার কারণে পেশেন্ট লোড অনেক বেশি, পেশেন্ট কিউ অনেক বেশি। একটা রুগী আসলে পেপারে দেখা যায় যে বলে ওরা, একজন রুগী এসেছে তার 3 মাস পরে গিয়ে ডেট ডেট পাওয়া গেল। পড়ছে। হ্যাঁ, কেন 3 মাস পরে? কারণ এই ফ্যাসিলিটিসটা আর কোথাও নাই, শুধু এখানেই আছে। এটা কেন হবে? আমাদের পেরিফেরিতে আমরা কেন এই ফ্যাসিলিটিসগুলো বাড়িয়ে দিচ্ছি না? তাহলে তো আমাদের লোক কমে যায়, এখানে লোড কমে যায়। মানুষকে এত কষ্ট করে রংপুর থেকে এখানে আসতে হয় না। হুম হুম তো এই বিষয়গুলো তো অবশ্যই সরকারিভাবে এটা করতে হবে, কারণ বাংলাদেশের মানুষের হাতে তো অত টাকা নেই। মানুষের তো অনেক জমানো টাকা থাকে না, যে চিকিৎসার জন্য 10 লাখ 20 লাখ টাকা তার বের করে ফেলবে। তো এই ফ্যাসিলিটিসগুলো বাড়াতে হবে। সো আসলে এই চিকিৎসাটা যেহেতু অনেক ব্যয়বহুল, এই কারণে হয়তো ভয় পেয়েও অনেকে, যেটা বললেন যে যখন মোটামুটি একটু অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন মানুষ ট্রিটমেন্টই করতে চায় না। এরকম আমারও একজন রিলেটিভের কথা আমি একটু জাস্ট আমার মনে পড়লো যে হি ওয়াজ সাফারিং ফর লিভার ক্যান্সার। তো লিভার ক্যান্সারে তার এমন একটা স্টেজে চলে যায়, তার মনে হচ্ছিল যে না, আমি কেমো দিয়ে হয়তো বা সেই ফাইন্যান্সিয়াল জায়গাটাতে সে মিট আপ করতে পারছিল না। আবার মনে হচ্ছিল যে এটা তো ভালোও হবে না, তো কিওর যদি না হয় দেন ওয়াই শুড আই ওয়েস্ট মাই মানি অন ইট। সেটা না করে রাদার আমি টাকাটা রেখে দিই আমার সন্তানদের জন্য। অ্যান্ড হি ডাইড। হয়তো খুব বেশি দিন সার্ভাইভ করেনি, 3 বছর, 3 বছর সার্ভাইভ করেছে, তারপরে মারা গেছে। তো এরকম কেস তো আসলে অনেক বেড়ে অনেক যাচ্ছে, আছে, অনেক অনেক বেড়ে আছে। যাচ্ছে। ইনফ্যাক্ট বাইরের কান্ট্রিগুলোতেও এই যে আমি যদি বলি যে মেডিকেলে যে সাবসিডি দেওয়া বা এই যে ইন্স্যুরেন্সের কথা যেটা বললেন, সেইটা আম, শুধু কি ক্যান্সারের ক্ষেত্রে এরকম হচ্ছে, না অন্যান্য অন্যান্য আরও যে না, ওদের অসুখগুলো হেলথ আছে? সিস্টেমটা আসলে আলাদা। হেলথ সিস্টেমটা পুরোটা ডিফারেন্ট, এই জন্য যে ওরা ন্যাশনাল একটা প্রজেক্ট করে। বাংলাদেশেও ন্যাশনাল হেলথ প্রজেক্ট আছে, কিন্তু ওদেরটা আমি বলবো যে আরও অনেক বেশি অর্গানাইজড, আরও অনেক বেশি রুগীদের পেশেন্ট ফ্রেন্ডলি। তো ফ্যাসিলিটিসের সংখ্যা অনেক বেশি। তো তারা মানে ক্যান্সার শুধু না, তারা যে কোনো হেলথের জন্য কিন্তু এই ইন্স্যুরেন্স বলি বা সরকারিভাবে যে ফ্যাসিলিটিসগুলো, সব ধরনের ডিজিজের জন্যই এটা প্রযোজ্য। তো যখন তারা ওই হেলথ সিস্টেমে ঢুকে যায়, একজন ওখানকার সিটিজেনের জন্য তাদের অনেক কিছুই ফ্রি ফ্রি হয়ে যায়। ফ্রি হয়ে যায় আর কি। তো বাংলাদেশে তো এই ফ্রির বিষয়টা খুবই লিমিটেড। সরকারি হসপিটালে খরচ খুব কম, কিন্তু যেহেতু ফ্যাসিলিটিস কম, মানুষকে দেখা যায় যে প্রাইভেটে যেতে হচ্ছে। প্রাইভেটে গেলে খরচ বেড়ে যাচ্ছে, তখনই তারা ওই নানা রকম ক্রাইসিসের মধ্যে পড়ে। এবং ওই যে আপনি যেটা স্টোরিটা বললেন যে স্টেজ 4-এ যদি থাকে, বা এটা অনেক পেশেন্টই তো অ্যাডভান্স স্টেজে আসে যখন তাদের হোপ কম থাকে। তো তারা তখন ট্রিটমেন্ট নিতে চায় না। আমরাও কিন্তু সবসময় যে বলি যে স্টেজ 4-এ ট্রিটমেন্ট নিতেই হবে তাও না। কিছু কিছু স্টেজে আছে, কিছু কিছু পর্যায়ে আমরা দেখি যে এন্ড অফ লাইফ কেয়ার যেটা আর কি, সেখানে কিন্তু ক্যান্সার ট্রিটমেন্টের চাইতে সাপোর্টিভ ট্রিটমেন্টগুলো অনেক বেশি দরকার, যেটাকে আমরা প্যালিয়েটিভ কেয়ার বলি, হসপিস কেয়ার বলি। যে না, আমরা বুঝতে পারছি যে না, তিনি হয়তো আর 6 মাসের বেশি বাঁচবেন না, তখন কিন্তু আমরা অ্যাক্টিভ ক্যান্সার ট্রিটমেন্টগুলো বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে তাকে প্যালিয়েটিভ কেয়ারে তখন ট্রান্সফার করি, যেখানে তার পেইন ম্যানেজমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। তার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, সাইকোলজিক্যালি তাকে কাম রাখা, স্পিরিচুয়ালি তাকে মোটিভেট করা, এই বিষয়গুলো তখন বেশি কনসেন্ট্রেট করে। আমার
আমি যখন প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কথা বলি, একটা স্লাইড আছে, মানে আমার খুবই প্রিয় দুটো স্লাইড, যে আমরা এখন যখন আমরা অ্যাক্টিভ, আমাদের জীবনের 70 to 80% হচ্ছে আমাদের কাজ। একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন তার হেলথ হচ্ছে 80% কনসার্ন থাকে, আমার কনসার্ন। আর যখন পেশেন্টটা মানে মৃত্যু পথযাত্রী, তখন হচ্ছে তার 80% বা পুরোটা অংশ জুড়ে তখন তার স্পিরিচুয়াল, তখন কিন্তু তার অন্য কোনো তার হেলথ হেলথ নিয়েও সে চিন্তা করে না, তখন সে পরপারের কথা চিন্তা করে, স্পিরিচুয়ালিটি, তার আধ্যাত্মিক যে রিলেশনগুলো সেটা নিয়ে চিন্তা করে, ওইটাই তার এখন মেন কনসার্ন হয়ে যায়। তো আমরা বিভিন্ন ফেজে আমরা পার করি, যেটা দেখে আমরা এক্সপিরিয়েন্স করি। আমরাও যাব, হয়তো ওই ফেজগুলো দিয়েই যেতে হবে আমাদেরকেও, যে এখন আমরা অনেক কর্মমুখী, কিন্তু যদি অসুস্থ হয়ে পড়ি তখন আসলে হেলথটাই অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। যখন মানুষ আসলে অসুস্থ না হয় ততক্ষণ কিন্তু সুস্থতার মর্যাদা বুঝতে পারে না। তো এরকম একটা সময় মনে হতো যে আমার ওই যে 24 hours ইজ নট ইনাফ, যে কাজ শেষ করবার জন্য এত কাজে এত কিছুর মধ্যে ইনভলভ থাকা। বাট আস্তে আস্তে যখন দেখা গেল যে মেন কনসার্ন হয়ে গেল হেলথ, এবং সেখানে অনেক সময় দেখা যায় শরীর পারমিট করছে না, হয়তো চাচ্ছি, কাজ করতে চাচ্ছি, বাট হেলথ পারমিট করছে না, বা বেশি স্ট্রেস নেওয়া, বেশি স্ট্রাগল করা, সেটা এখন আর হয়ে ওঠে না। শিওর যারা হয়তো বা এতটা প্রিভিলেজ না, যাদের নিজেদের অনেক বেশি স্ট্রাগল লাইফ থাকে, তাদের জন্য তো এটা আরও বেশি কষ্টকর। তো যেহেতু অনেক বেশি আন্ডার প্রিভিলেজড মানুষদের নিয়ে আপনার কাজ করতে হয়, সো ইউ নো দ্য অ্যাকচুয়াল সিনারিও অথবা ফ্যাক্ট কি এখন বাংলাদেশে পার্সপেক্টিভে আছে। যারা হয়তো বা মেবি হু ক্যান এফোর্ড, তারা তো হয়তো দেশের বাইরে চলে যাচ্ছে, সেখানে গিয়ে চিকিৎসা নিচ্ছে এবং উন্নত চিকিৎসা নিচ্ছে। সেই জায়গাটাতে এই দেশে যারা থাকছে তাদের জন্য কতখানি সেটা স্ট্রাগল হচ্ছে বা কতখানি আসলে কিওর করা সম্ভব। তার থেকে বড় কথা হচ্ছে এই ডিজিজে না পড়ার জন্য হোয়াট শুড বি দ্য প্রসিডিউর, বা কি প্রিকশন নেওয়া উচিত বলে মনে করেন, সেই জায়গাটাতে কি কখনো নজর দেওয়া হয়েছে কিনা, বা সেটা নিয়ে কখনো কথা হয় কিনা? প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর, এটা আমাদের ডায়লগে, মানে আমরা হ্যাঁ, সেটা মেডিকেলে তো আমরা আছে। পড়েছি। হ্যাঁ, আমরা সবসময় প্রিভেনশনের দিকেই আমরা চিন্তা করতে চাই। প্রিভেনশন করতে হলে প্রথমত মানুষকে জানাতে হবে, মানুষকে যে ক্যান্সার কেন হচ্ছে, রিস্ক ফ্যাক্টরগুলো কী কী, এবং সিমটমগুলো কী কী, যেই সিমটম বা যে উপসর্গগুলো দেখা দিলে সে ডক্টরের কাছে খুব দ্রুত যাবে, ওই সিমটম এবং প্রিভেনশনের জন্য কী কী কারণে ক্যান্সার হয়ে থাকে, এই কথাগুলো যদি আমরা বেশি বেশি করে প্রচার করতে পারি, তাহলে কিন্তু মানুষজন ক্যান্সার বিষয়ে অনেক অ্যাওয়্যার হবে। বাট সত্যি খুবই কিছু তো আছে, দেখা যায় যে জেনেটিক, যে পারিবারিকভাবেই যেমন অনেক হেলদি থাকা সত্ত্বেও হয়তো সেই মানুষটা হ্যাঁ, ক্যান্সার হচ্ছে। জেনেটিক আছে, 10 to 15%-এর মতো জেনেটিক, বাট সেটারও তো একটা 70 টেস্ট আছে যে জেনেটিক ক্যান্সার, টেস্ট আছে, হ্যাঁ, হ্যাঁ। জেনেটিক টেস্ট আছে যে আসলে ক্যান্সার হওয়ার পসিবিলিটি আছে কিনা নেয়ার ফিউচারে। বাট এখানে একটা কথা আছে, যে আমরা ইন জেনারেল পিপল, ধরেন র্যান্ডম একজন মানুষ যদি কেউ আমাকে এসে বলে আমি জেনেটিক টেস্ট করতে চাই আমি ক্যান্সার আছে কিনা জানার জন্য, ইটস নট না, এটা নেসেসারি। কিন্তু ইম্পর্টেন্ট না, কারণ আমার অনেকেই ক্যান্সার ফিয়ার নিয়ে আমাদের কাছে কিন্তু আসে। জেনেটিক ফ্যাক্টর আমি তখনই করতে বলবো, জেনেটিক কাউন্সেলিং, যদি তার ফ্যামিলিতে শরীরা যদি কেউ ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে, বা ফ্যামিলিতে আমি দেখতে পাচ্ছি 2-3 জন ক্যান্সারে আক্রান্ত হয়েছে, যার ফ্যামিলিতে ক্যান্সার হিস্ট্রি আছে, ওদের ক্ষেত্রে হয়তো জেনেটিক কাউন্সেলিংটা ইম্পর্ট্যান্ট, কিন্তু নট ফর দ্য জেনারেল পিপল। জেনারেল পিপলদের জন্য দরকার হচ্ছে স্ক্রিনিং, যে তোমরা ক্যান্সার স্ক্রিনিংটা করো। বা তাও সব ক্যান্সার তো স্ক্রিনিং হয় না, মহিলাদের জন্য ব্রেস্ট ক্যান্সার, জরায়ুর ক্যান্সার, এই দুটো স্ক্রিনিং হচ্ছে, ছেলেদের প্রস্টেট ক্যান্সার, ইন জেনারেল কোলন ক্যান্সারের স্ক্রিনিং আছে। আর বলবো যে ওরাল ক্যান্সার আমাদের যে হয়, হেড নেকের ওরাল ক্যান্সারটা অনেক এই বেশি ওরাল হয়। ক্যান্সারটা বেশি হয় কাদের? যারা স্মোকার বা পান জর্দা হ্যাঁ, খায় আমি এটা এরকম? এইখানেই আসতে চাচ্ছিলাম, যে ওরাল ক্যান্সার নিয়ে আমাদের দেশে মহিলারা অনেক বেশি আসে। এবং ওরাল ক্যান্সারের জন্য মেইন কারণ কিন্তু হচ্ছে যে পান, জর্দা, সুপারি, স্মোকিং, এই বিষয়গুলো মেইন কারণ। যতভাবেই আমি বুঝাই না, কারণ ধর আমি পেশেন্টকে তো আর বলে লাভ নেই, বুঝিয়ে লাভ নেই, তাদের তো ক্যান্সার হয়ে গেছে।
পেশেন্টের অ্যাটেন্ডেন্ট যারা সাথে আসে মুখ ভর্তি পান নিয়ে আমার কাছে আসলো। আমি তাকে বললাম যে দেখেন আপনার মাকে আপনি দেখতে পাচ্ছেন সে কি সাফার করছে, তো আপনিও একই কাজ করছেন। আমি বলার চেষ্টা করি, কিন্তু আমি বলবো যে আনফর্চুনেটলি আমরা খুবই কম মানুষকে মানে আটকাতে পারি, বোঝাতে বোঝাতে পারি, বা পারি। তার মধ্যে ওই কনসাসনেসটা ঢুকাতে পারি যে না আসলেই তো এই যা দাম করা যাবে না। মানে তাহলে তো পান জর্দার ব্যবসা বন্ধ হয়ে যাবে। না, তারা বলে যে একটা মানে খুব বেশি খাই না তো, একটা দুইটা খাই, কিন্তু সেই মুখ কিন্তু লাল করে নিয়ে আসছে আমার কাছে। আমি না, আই থিঙ্ক পানটা কিন্তু ভালো, পানের রসটা যে বলে এটা কিন্তু উপকারী, কিন্তু নট উইথ দিস সুপারি, চুন, জর্দা এগুলোর ক্ষতি সাথে। করে তো সুপারি, জর্দা, তারপর হচ্ছে চুন যেটা, চুন যেটা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এগুলো গুল মানুষজন কি করে গ্রামের মহিলারা গুল দিয়ে রাতের মধ্যে রেখে, এটা দেখবেন যে ঘুমায়। ওয়ার্কিং মহিলাদের বেশি করে এটা, হ্যাঁ, আচ্ছা। যারা গ্রামাঞ্চলে ওয়ার্কিং যারা, তাদের হয়তো এন্টারটেনমেন্ট নাই, এটা হয়তো তার জন্য একটা এন্টারটেনমেন্ট, বিকজ ইটস এ কাইন্ড অফ অ্যাডিকশন না, অ্যাডিকশন। অ্যাডিকশন। তারা ওই কাজের মাঝখানে গুল নিয়ে কিছুক্ষণ ঝিমাবে, আবার রাতে ঘুমানোর সময় গুলটা গালের ভিতরে দিয়ে তারপর ঘুমিয়ে পড়বে এরকম। তো এই যে গুলটা যেখানে মানে থেকে গেল, এখান থেকে কিন্তু এই ক্ষত তৈরি হচ্ছে, খসা খসা লাগছে, আলসারেশন হচ্ছে, অ্যান্ড ওরাল ক্যান্সারটা তৈরি হয়ে যাচ্ছে। আর একটা ভাইরাসও আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই ভাইরাসটার কারণেও এই ওরাল ক্যান্সার অনেক বেশি হয়ে থাকে। তো আমি এটাই আমার কাছে সত্যি কথা যে আমি একটু নিজেও খুব ডিসঅ্যাপয়েন্টেড যে আমি পান, জর্দা, সুপারি মানুষকে প্রিভেন্ট করতে পারলাম না। আমি বোঝানো বলার চেষ্টা করি, কিন্তু খুবই কাছের পরিবারের কাছের মানুষদেরকেই ছাড়াতে পারলাম না। যাক, আমাদের এই জার্নিটা চলতেই থাকবে। আমরা উই উইল কিপ অন টেলিং দেম। সবসময় হয়তো বলতেই থাকবো, কখনো না কখনো হয়তো হ্যাঁ, শুনবে এবং সেখান সেটাই। থেকে নিজেদেরকে প্রিভেন্ট করবে। হয়তো কোনো বড় ডিজিজে যাওয়ার যদি ইচ্ছা না থাকে, হয়তো অনেকেই বলে কি সবই উপরওয়ালার ইচ্ছা। আল্লাহ যদি চায় এটা হতে পারে, আল্লাহ যদি চায় ওটা হতে পারে। উপরওয়ালা ডেফিনেটলি ইচ্ছা থাকে, কিন্তু সেই সাথে মানুষের নিজেরও ইচ্ছা থাকতে হয় যে আমি কি চাই, আমি হেলদি থাকতে চাই নাকি আমি যদি ডেকে ডেকে কোনো সমস্যা নিয়ে আসি, সেইটার জন্য তো আমি কাউকে দায়ী করতে পারি না। একটা হচ্ছে আনওয়ান্টেড, যেটা অ্যাক্সিডেন্টাল হয়ে গেছে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট আমি যদি কিছুর জন্য নিজেকে প্রিপেয়ার করতে থাকি, ওয়েলকাম করি যে এই জিনিসটা আসছে না কেন, সেটার জন্য কাকে দায়ী করা যাবে? সেটার জন্য তো সেই ব্যক্তি নিজেই দায়ী। নিজেই তাই। তো প্রত্যেককেই বলবো যে যার যার নিজের সম্পর্কে একটু সচেতন হবেন এবং নিজেকে ভালো রাখবার জন্য যারা আছেন, যারা এই ছোটোখাটো অ্যাডিকশনের মধ্যে আছেন, সেইগুলোকে চেষ্টা করা অ্যাডিকশান থেকে একটু দূরে থাকা। শুধুমাত্র নেশা, আহ, খারাপ নেশা ভালো নেশা বলে কিছু নেই। নেশা যে কোনো নেশাই কিন্তু খারাপ, সেটা যে যে ধরনের হয়ে থাকুক না কেন। তো চেষ্টা করা যেই ওরাল ক্যান্সার যেই বিষয়টা নিয়ে কথা হচ্ছে, যে মানুষ যদি প্রিভেন্ট করতে পারে তাহলে যেই জিনিসগুলো ছেড়ে দিতে হবে, চেষ্টা করা কম খাওয়া অকেশনালি, সেটাও হতে পারে। হ্যাঁ, অকেশন তো অকেশনে, হ্যাঁ, অকেশনালি তো হতে যেমন আমাদের পারে। বিয়ে বাড়িতে যখন যাচ্ছি, হ্যাঁ, বিয়ে বাড়িতে একটা হয়তো ভোজন খুব ভালো হয়ে গেল, ভারী খাবার পোলাও পর একটা পান বিরিয়ানি, খাওয়া। পোলাও বিরিয়ানি খাওয়া হয়ে গেল, তখন একটু পান খেতে পারি, সেটা হলে ওকেশনালি ঠিক আছে। কিন্তু সব সময় যে যে জর্দা অকেশনালি খাওয়াই, খেলে ক্যান্সার হয়েছে বিষয়টা এরকম কিন্তু না। হ্যাঁ, আমরা তো রেগুলার যেটা খাওয়ার এক্স্যাক্টলি। সেটাই কিন্তু মানে মানা করছে যে আর মানুষজন খাবারের টেস্টও তো পায় না। যখন আপনার চুন খেলে তো আপনি জানেন বার্নিং হয়, বা তাদের জন্য তাই ওইটাই না? মনে হয় যে ওইটাই টেস্টি। ওটাই টেস্টি না? আমি জানি না আসলে। আপনার তো একটা সিসিআই ফাউন্ডেশন নামে, ক্যান্সার কানেক্ট ইনিশিয়েটিভ নামে একটা ফাউন্ডেশন আছে, যেটার প্রোগ্রামে আমি একবার অ্যাটেন্ডও করেছিলাম, যেখানে সবাই ক্যান্সার সার্ভাইভার যারা ছিল, কেয়ার গিভার যারা ছিল, সবার মধ্যে একটা বেশ ভালো বন্ডিং ছিল এবং অনেকেই আছে যে ভলেন্টিয়ারলি অনেকে এটার সঙ্গে অ্যাসোসিয়েট হয়েছে, কাজ করছে। ইনফ্যাক্ট আমরাও চেষ্টা করছি আমাদের জায়গা থেকে, প্রত্যেকের জায়গা থেকে। তো সেটা নিয়ে কি ভাবনা, কতদূর চিন্তা করছেন? স্বপ্ন তো অনেক, মানে স্কাই ইজ দ্য লিমিট। স্বপ্ন তো অনেক কিছু করার। মূলত যে কোনো ফাউন্ডেশনেরই ক্যান্সার নিয়ে যারা কাজ করে তাদের মেইন কাজ হবে যে প্রিভেনশন। আমিও তাই মনে করি যে প্রিভেনশনটা অবশ্যই জোরদার করতে হবে এবং বেশি করে প্রচার করা। শুধু শহর কেন্দ্রিক হলে হবে না। আমি কিন্তু একটু চেষ্টা করি যে রুরাল এরিয়াগুলোতে যাওয়ার জন্য। গ্রামে আমাদের একটা কিছু পাইলট প্রজেক্ট আছে যেটা আমরা নড়াইলে করছি এখনও,
যে ওখানকার মানুষদেরকে আমরা ইন্টারভেনশন দিচ্ছি, তাদেরকে আমরা স্কুলে স্কুলে বাচ্চাদেরকে আমরা চেষ্টা করছি যে এই বিষয়ে কথা বলার জন্য, যাতে করে ওরাই তো আমাদের ভবিষ্যৎ। ওদেরকে যদি ক্যান্সার সম্পর্কে একটা ধারণা দেওয়া যায়, কী কী কারণে ক্যান্সার হয়, তাদেরকে যদি আমরা এইসব কাজ রিস্ক ফ্যাক্টরগুলো থেকে দূরে রাখতে পারি, তাহলে তো ভবিষ্যৎটা আমাদের আরও সুন্দর হবে। এর পাশাপাশি আমার একটা বড় কনসার্ন ছিল যে ক্যান্সার পেশেন্টদের যারা এক হচ্ছে ডায়াগনোসিসের পরে তাদের যে কষ্টগুলো, তাদের মানসিক যে সেবাটা, বাংলাদেশে এটা আসলে এখন কনসার্ন না, এখনও তারা এটাকে অ্যাড্রেস করা হয় না ওভাবে। যে আমরা তো ট্রিটমেন্ট দিচ্ছি, সেটা ফিজিক্যাল ট্রিটমেন্টটা দিচ্ছি, তো মানসিকভাবে তাদের ভেঙে পড়া জায়গাটাতে বা তাদের সাহস দেওয়া জায়গাগুলোতে আমার মনে হয় যে কাজ করার অনেক দরকার। তো অ্যাজ এ ডক্টর আমার পক্ষে জায়গাটা লিমিটেড, যেহেতু একদিনে আমাকে অনেক রোগী দেখতে হয়, কিন্তু একটা ফাউন্ডেশন যখন করা হবে তখন ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু এই সেবাটা দেওয়ার সুযোগ আছে। তো আমি এই জায়গাটাতে কাজ করার চেষ্টা করছি ফাউন্ডেশনের মাধ্যমে, যে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার। ইভেন যারা ক্যান্সার সার্ভাইভার, সুস্থ হয়ে গেছে, ভালো আছে, তাদের বেঁচে থাকাটাও কিন্তু খুব সহজ না। তার হয়তো জব চলে গেছে, আগে জব ছিল, তার জীবন অনেক বেশি মডিফাইড এখন, আগে যেভাবে চলতো এখন সেভাবে চলতে পারছে না, আগে যেই কাজগুলো করতে আনন্দ পেত সেই কাজগুলো থেকে এখন তাকে সরে আসতে হয়েছে। তো তাদের বেঁচে থাকাটাও কিন্তু অনেক স্ট্রাগল আছে তাদের। তো ওই তাদের মানসিক স্বাস্থ্য সেবাটাও আমরা অ্যাড্রেস করতে চাই। তো এটা একটা বড় আমার জন্য, আমি এখানে কাজ করতে চাই, অনেকগুলো স্টেপেই কাজ করতে চাই। তো দেখা যাক ইনশাআল্লাহ। এছাড়া আমি বলবো যে যারা কেয়ার গিভার আছেন, আমারই খুব কাছের এক বন্ধু, সে মারা গিয়েছে, তার ছোট্ট একটা বেবি আছে। তো ওই বেবিটা আসলে কীভাবে তার মায়ে চলে যাওয়াটা হ্যান্ডেল করলো, আহ, এটা কিন্তু আমরা কখনো খেয়াল করি না। আমরা খুবই কম, আমরা বাচ্চাটা খেলো কি না, ঘুমাচ্ছে কোথায়, কিন্তু ওর মাকে যে ছেড়ে মা যে চলে গেল, সেটা সে কীভাবে নিল আমরা কখনো তো জিজ্ঞেস করি না, বা বলতে হয়তো ভয় পাই। তো এই বাচ্চাদের এই মানসিক সেবা দেওয়ার বিষয়গুলো কিন্তু আমার মনে হয় যে অ্যাড্রেস করা যায়, করা উচিত, যেটা আমি চেষ্টা করব আমার ফাউন্ডেশনের মাধ্যমে করার ক্ষেত্রে। থ্যাংক ইউ সো মাচ। আসলে অনেক কিছু জানা হলো, এবং বর্তমান প্রেক্ষাপটে যদি বলে থাকি, অনেক লিমিটেশনস আমাদের আছে, এই লিমিটেশনসের মধ্য দিয়ে আমাদের এগোতে হবে, এবং সবাইকে সাথে নিয়ে ভালো থেকেই এগিয়ে যেতে হবে। থ্যাঙ্কস, অনেক ভালো লাগলো গল্পে। আর যারা দেখছেন তাদের জন্য একটু বলি যে আমাদের দ্য পারপাসটাই হচ্ছে টু ক্রিয়েট অ্যাওয়ারনেস। আমরা চাই যে সবার মধ্যে একটু সহানুভূতিশীল হওয়ার যে প্রবণতা, সেটা যদি থাকে, এবং এই বিষয়টার সম্পর্কে যে আজকের এই ডিসকাশন থেকে বা এই কনভারসেশন থেকে যেটা বুঝলেন, যে যেই বিষয়গুলোতে আসলে আলোকপাত করা উচিত, ফ্যামিলি মেম্বারদের যেই জায়গাটাতে সাপোর্ট দরকার, সেগুলো যদি আমরা প্রত্যেকের জায়গা থেকে করতে পারি, তাহলে আমরা একটা মানুষকে যেমন খুব সহজে সুস্থ করতে পারি, আবার একটা মানুষকে সেরকম করে অসুস্থও করে ফেলতে পারি তার পারিপার্শ্বিক অবস্থার কারণে। তো প্রত্যেকেরই কিন্তু যথেষ্ট ভূমিকা আছে যার যার জায়গা থেকে। তো আমরা মানুষ হিসেবে একটু নিজেদের কথা ভাবি, আমার পাশের মানুষের কথা ভাবি, এবং আজকের এই কনভারসেশন থেকে ডেফিনেটলি কোনো না কোনো টিপস আপনাদের হয়তো বা কাজে লাগবে, এখন না হোক ভবিষ্যতে হোক, এবং চেষ্টা করা মানুষের পাশে থাকার। থ্যাংক ইউ সো মাচ। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে দ্য পারপাসের আরও একটি পডকাস্টে।